গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে আতঙ্কিত উচ্চ সুদের চাপে থাকা ব্যবসায়ীরা। রফতানিতে ক্ষতির সংখ্যা উস্কে যাবে মূল্যস্ফীতি। দাম না বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ঘুরে দাঁড়াচ্ছে চিংড়ি রফতানি। বছর ব্যবধানে জুলাই ডিসেম্বরে বেড়েছে 2247 টাকা। ধারাবাহিকতা রাখতে মানসম্মত উৎপাদন ধরে রাখার তাগিদ। লালফিতায় বন্দি উন্নয়ন প্রকল্প। দক্ষিণাঞ্চলে খুলছে না সম্ভাবনার দুয়ার। নতুন করে যাচাই বাছাইয়ে কমেছে কাজের গতি, দাবি বিভাগীয় কমিশনারের। চীনে উচ্চশিক্ষা শেষে সফল উদ্যোক্তা হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ গবেষণায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ। এবং টুইটারের শেয়ার কেনার খবর 11 দিন গোপন। ইলন মাস্কের বিরুদ্ধে এসইসির মামলা। হয়রানিমূলক বলছে আইনজীবী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ও শিল্প উৎপাদন পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনার কাছে আসব, তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসব। চড়া সুধার জ্বালানি সংকট, সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম আবারও বাড়ানোর পাঁয়তারার খবরে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান তাদের। তবে দাম বাড়লে উৎপাদন খরচ পণ্যের উপর দিয়েই ওঠাতে চাইবেন ব্যবসায়ীরা। এতে উস্কে যাবে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হতে পারে রফতানি খাত, মন্তব্য অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। চাহিদার বিপরীতে দেশে এখন প্রতিদিন গ্যাস সরবরাহে ঘাটতি 100 থেকে 120 কোটি ঘনফুট। ব্যবহৃত গ্যাসের 75% পূরণ হয় দেশি উৎস থেকে, বাকি 25% আমদানি করা হয় এলএনজি থেকে। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে। আবাসিকে দাম বাড়ানোর পাশাপাশি শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই দাম কার্যকর হলে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে বাড়ান, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, আমাদের বেতন বোনাস, যা আমাদের শ্রমিকদের জীবন চলার পথে অত্যাবশ্যকীয়, সেটা দিতে গিয়ে ফ্যাক্টরিগুলো অবশ্যই হিমশিম খাবে এবং এই ফ্যাক্টরিগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে অচিরেই বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে। এইরকম প্রাইস আমরা বায়ারদের কাছ থেকে আমরা পাচ্ছি, সেই প্রাইস অনুপাতে আমাদেরকে ওইটা রিকভারি হচ্ছে না। কর বাড়ানোর পাশাপাশি চড়া সুধার ব্যবসায়ীদের জন্য এখন বড় চাপ। এর মাঝে জ্বালানির দাম বাড়লে রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে নিট রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। এবারও আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং আমাদেরকে বোঝানো হয়নি যে কেন গ্যাস বৃদ্ধিটা তারা করবে। এখন এই পায়তারা আসলে কোথা থেকে আসতেছে সেটা আমাদের জন্য বোঝা মুশকিল, কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। ব্যবসার খরচ বাড়লে তা পণ্যের দাম বাড়িয়েই তুলে নিতে চাইবে ব্যবসায়ীরা। ফলে আরেক দফা মূল্যস্ফীতি উস্কে যাবে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। বছরের মাঝপথে একদিকে 100 পণ্য এবং সেবার ভ্যাট এবং সম্পূরক কর বাড়াচ্ছে, শুল্ক বাড়াচ্ছে, এদিক থেকে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে অনেকে ব্যবসা ছেড়ে দেবে। আমাদের এক্সপোর্টের একটা ধাক্কা লাগবে, কারণ কম্পিটিশনে তারা আসতে পারবে না। বিনিয়োগ যদি না হয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে, তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। শ্রমিক অসন্তোষ ও বেতন ভাতা বাড়ানোর চাপে থাকা শিল্প খাতে নতুন করে জ্বালানির দাম বাড়ার চাপ কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হোটেল রেস্তোরাঁয় আগের মতোই ভ্যাট 5% করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড এনবিআর এর মূসক নীতির সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। জানান, আজ এ বিষয়ে আদেশ জারি করতে পারে এনবিআর। এর আগে 9 জানুয়ারি বৃহস্পতিবার হোটেল রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে 15% করা হয়। এর তীব্র প্রতিবাদ জানান এ খাতের ব্যবসায়ীরা। বলেন, ভ্যাট বাড়ালে এই ব্যবসায় ধস নামবে, কাজ হারাবে বহু কর্মী। ভ্যাট না কমালে আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন ব্যবসায়ীরা। অবশেষে পিছু হটল এনবিআর। ভ্যাটের পরিমাণ আগের মতোই 5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার
শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল রাজস্ব বোর্ড। এ বিষয়ে সংবাদ সম্মেলনে আগারগাঁওয়ে কথা বলছেন এনবিআর এর মূসক নীতির সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। প্রেস রিলিজটা স্যার গতকাল বানানো আমরা আগারগাঁওয়ে ছিলাম। আমরা শুরুতেই যেটি বলছিলাম যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। আমরা তার কাছে যাব। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্পে কতটা প্রভাব পড়বে যদি বৃদ্ধি করা হয়? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে গ্যাস হলো আমাদের শিল্প উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল এবং এইটার দাম যদি বাড়ে তাহলে এটা ডাইরেক্টলি আমাদের কস্ট অফ প্রোডাকশনে হিট করে এবং আপনার কস্ট অফ প্রোডাকশন বহুলাংশে বেড়ে যায়। সো এই মুহূর্তে গ্যাসের যে প্রস্তাবিত দাম বাড়ানোর প্রক্রিয়াধীন আছে যে ব্যাপারটি, সেটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য, আমাদের শিল্পের জন্য এটা একটা মহা বিপর্যয় ডেকে আনবে বলে আমি মনে করি। এবং এই বিপর্যয় থেকে উত্তরণের কোনো পথ আপাত দৃষ্টিতে আমার কাছে আমি দেখতে পাচ্ছি না। ভ্যাটের হার কিন্তু বিভিন্ন জায়গায় বৃদ্ধি করা হচ্ছে এবং আজকে আমরা যেটি দেখছিলাম যে রেস্তোরাঁয় কথা বলছিলেন, জি রেস্তোরাঁয় কিন্তু কমানো হয়েছে, কমিয়ে 5% করা হয়েছে। এখন যদি গ্যাসের দাম বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে কি আপনারা আন্দোলন করবেন কিনা? আসলে দেখেন, আমাদের কাজ আন্দোলন করা না, আমাদের কাজ হলো সুষ্ঠু পরিবেশে একটি সুষ্ঠু স্ট্রাকচারের ভিতরে থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। এখন যখন আমার সক্ষমতা আমি হারিয়ে ফেলবো, কম্পিটিটিভনেস থাকবে না এরকম গ্যাসের প্রাইস বৃদ্ধির জন্য, তখন তো আসলে আমি রুগ্ন শিল্প হিসেবে শিল্প হিসেবে আমার অবস্থা দাঁড়িয়ে যাবে। তো একবার যদি শিল্প রুগ্ন হয়ে যায়, এখনকার যে বৈশ্য সামাজিক প্রেক্ষাপট আছে, ব্যাংকের উচ্চ সুদের হার প্রায় 15%-এর উপরে এখন সুদ, আমাদের এলসি ওপেন করতে যেরকম সমস্যা হচ্ছে, এই মুহূর্তে যদি গ্যাসের প্রাইস এভাবে বাড়ে তাহলে আমি যখন আমার অস্তিত্বই বিপন্ন থাকবে তখন হয়তো আমি আন্দোলন করতে পারবো, কিন্তু আন্দোলন করে যদি আমার দাবি সরকার মানেন তাহলে নতুন করে পুনরায় ব্যবসা শুরু করার মতন অবস্থায় আমি থাকবো না, আমি এতটুকু বলতে পারি। আচ্ছা, শিল্পে আমরা দেখেছি যে পোশাক শিল্প কিন্তু অনেক জায়গায় ব্যাহত হচ্ছে কার্যক্রম, অনেকেই কাজ হারাচ্ছে, অনেকেই কোম্পানি বন্ধ করে দিচ্ছে। এই গ্যাসের দাম যদি আবারও বৃদ্ধি করা হয় তাহলে কি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কিনা, মানুষজন চাকরি হারাবে কিনা? অর্থনীতিবিদরা বলছেন যে এরকম হতে পারে যে মানুষজন চাকরি হারাতে পারেন।
আমি যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি, বিটিএম এ যে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব আমি করি, সেই অ্যাসোসিয়েশনটি আসলে আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করে। এই রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য যে সুতা কাপড়ের যে চাহিদা দিতে হয়, এটা কিন্তু আমরা সরবরাহ করে আসছি। তা এখন এখন যে প্রস্তাবিত গ্যাসের দাম, যেটা আমরা ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা এবং আমাদের বয়লারের ক্ষেত্রে 30 টাকা আছে, সেখান থেকে যে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি 75 টাকা 72 পয়সা করা হয়েছে, যে প্রায় 150%-এরও বেশি। এটা যদি ইমপ্লিমেন্টেড হয়, তাহলে কি আমি যেই দামে আমার ক্রেতাকে, মানে আমার রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের যে ক্রেতারা আমার থেকে যে সুতা এবং কাপড় নিবেন, সেটা তো আর কস্ট কম্পিটিটিভ থাকবে না। এত প্রাইস যদি বেড়ে যায়, তাহলে প্রতিযোগী দেশের থেকে বা বাইরের দেশের থেকে উনি আরো সস্তা ইম্পোর্ট করে আনবেন, আমারটা উনি ইউজ করবেন না। সো আমি আমার প্রতিযোগিতার সক্ষমতা হারাবো। আর এখানে একটা বড় কথা হলো, এক্সপোর্টারকে কিন্তু তার বাড়তি খরচের যেই বাড়তি, মানে কস্ট অফ প্রোডাকশন বাড়লে তার যে বাড়তি প্রাইসটা হয়, এটা কিন্তু আলটিমেটলি তাকে আনতে হয় মানে আমাদের যারা রিটেইলার, যারা আমাদের থেকে এই মালগুলো ইম্পোর্ট করেন, তাদের কাছ থেকে। তা বায়াররা কি আমাদেরকে এই দাম এখন দিতে রাজি আছে? অবশ্যই মনে হয় রাজি নাই। তার মানে আমরা আমাদের কস্ট অফ প্রোডাকশনটা রোল করে, যেটা আমাদের দেশীয় বাজারের ক্ষেত্রে দেশি উদ্যোক্তারা এটা জনগণের উপরে বা ভোক্তাদের উপরে চাপিয়ে দিতে পারে, আমাদের কিন্তু সেটা করার কোনো উপায় নেই এবং এটা আমরা চাইলেও করতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় রপ্তানিকারকরা তাদের সক্ষমতা হারাবে, রপ্তানি শিল্প বন্ধ হবে এবং দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা 75% আমাদের দেশীয় গ্যাস দিয়ে চালাই এবং 25% আমাদের বাইরে থেকে আনতে হয়। তাহলে বাইরে থেকে যে 25% আনতে হয়, সেটির তো দাম বেড়েছে, এবং দেশের যে 75% এটির দাম তো যদি না বাড়ায়, তাহলে তো আসলে চলবে না। কত লোকসান দিবে সরকার? এখন আসলে আমরা কিন্তু টেকনিক্যাল পেপারটা দেখি নাই। আমি যদি আপনাকে একটা জিনিস বলি, এই মুহূর্তে যদি আমাদের 100% এলএনজি দিয়ে, সে আমি ধরে নিলাম যে আমার দেশ 100% এলএনজি ডিপেন্ডেন্ট, তাহলে এই মুহূর্তে বিশ্বের বাজারে এলএনজির যে প্রাইস $14 বা $15 পার MMBTU, সেটা ইম্পোর্ট করলে আমাদের এখন ল্যান্ডেড কস্ট পড়ে উইদাউট ট্যাক্স অ্যান্ড ভ্যাট 63 টাকা 56 পয়সা। এটার সাথে ট্যাক্স এবং ভ্যাট যোগ করে একটা প্রাইজিং হবে। তা আমাদের এখন যে 75 টাকা 72 পয়সা প্রাইজিং করা হলো, তার মানে কি ধরেই নেওয়া হচ্ছে যে আমাদের 100% যে গ্যাস ইউটিলাইজ হবে বা আমরা যে গ্যাস ইউজ করব, সেটা পুরোটাই এলএনজি ডিপেন্ডেন্ট হবে? কারণ আমি আপনাকে জাস্ট একটা বললাম, আর আমাদের দেশীয় প্রাইসের দাম যেটা এই মুহূর্তে $3 MCF ধরা আছে, তার পার মিটার কিউবের দাম পড়ে 12 টাকা 71 পয়সা। এই মুহূর্তে যদি আমি আমার দেশীয় গ্যাস, যেটা 2000 থেকে 2200 MMCFD হয়, এবং আমাদের এলএনজি ইম্পোর্ট যদি আমি ম্যাক্সিমাম 800 MMCFD পার ডে ধরে নেই, এটার যদি আমি ব্লেন্ডেড করি, তাহলে কিন্তু আমার প্রাইস হবে 25 টাকা 14 পয়সা থেকে 26 টাকা 27 পয়সার ভিতরে পার মিটার কিউব। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ব্লেন্ডেড প্রাইস কিন্তু এখনো 25 টাকা 14 পয়সা 14 পয়সা থেকে 26 টাকা 27 পয়সার ভিতরে। এখন গভর্নমেন্ট অ্যাপ্রিহেন্ড করছে যে তার লোকাল গ্যাসের প্রাইস উনি এত সস্তা রাখবেন না, এটা প্রাইস বাড়াতে হবে, বা ধীরে ধীরে দেশীয় গ্যাসের উৎপাদন কমবে এবং এলএনজির ইম্পোর্ট বাড়বে। কিন্তু কি বেসিসে 75 টাকা 72 পয়সা করা হলো, এটার কি কোনো যৌক্তিকতা কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। আর 150% গ্যাসের প্রাইস যদি একবারে বাড়ে, তাহলে তো আমরা মানে সক্ষমতা তো দূরের কথা, টিকে থাকাটাই আমার জন্য দুষ্কর হবে। আমার এখন এই মুহূর্তে 1 কিলোওয়াট আওয়ার ক্যাপটিভে পাওয়ার প্রোডাকশন করতে আমার খরচ হয় এই মুহূর্তের গ্যাস প্রাইসে, যেটা 31 টাকা 50 পয়সা, 60 টাকা 10 পয়সা পার ইউনিট। এটা প্রায় 150% বৃদ্ধি যদি করা হয়, 150% বৃদ্ধি করা হলে আপনারা কি সরকারের সঙ্গে আলোচনা করবেন কিনা, এটাকে একটা সহনীয় পর্যায়ে আনার জন্য? সরকারের সাথে আলোচনা, আমাদের সাথে আলোচনা না করে এরকম অযৌক্তিক কোনো কিছু ওনারা চাপিয়ে দিবেন বলে আমি মনে করি না এই মুহূর্তে। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের এই গ্যাস শিল্পটা, গ্যাস ক্ষেত্রটা কিন্তু একটি ভ্রান্ত নীতির শিকার। আমরা আমাদের গত 15-16 বছরে দেশীয় গ্যাস উৎপাদনের জন্য কোনো রকম এফোর্ট ইনিশিয়েটিভ আমরা নেই। আমরা ধীরে ধীরে আমাদের পুরো দেশকে
আমদানিকৃত জ্বালানির উপর ডিপেন্ডেন্ট করে ফেলেছি। যেখানে আমাদের ড্রিলিং এর প্রয়োজন ছিল সে আমি 100টা কূপ, আমরা করেছি হয়তো 20টা কূপ। আমি একটা উদাহরণ প্রসঙ্গে বললাম যে আমি আমার দেশীয় গ্যাসের উৎপাদন না বাড়িয়ে ইম্পোর্টের দিকে যে এখন টোটাল প্রেশারটাকে আমি শিল্পোৎপাদকদের উপর দিয়ে দিচ্ছি। আপনি যে 75 টাকা 72 পয়সা বললেন, শিল্পোৎপাদকদের জন্য এটা 75 টাকা 72 পয়সা, ক্যাপটিভ পাওয়ার প্রোডাকশনের জন্য এটা 75 টাকা 72 পয়সা, কিন্তু যারা বিদ্যুৎ উৎপাদন করবেন তাদের জন্য কত? মানে সবচেয়ে বড় বোঝাটা যদি শিল্পোৎপাদকদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা কিভাবে টিকে থাকবে? এত টাকা গ্যাসের প্রাইস দিয়ে গার্মেন্টসের শিল্প বাংলাদেশে টিকবে না। হয়তো অনেক হাইটেক শিল্প আমরা করতে পারি, জি যে কম্পিউটার অ্যাসেম্বলি জি বুঝতে অথবা পেরেছি। গাড়ি আসলে শিল্প, কিন্তু আমরা কি গ্যাসের সেটার জন্য দামটা যদি বাড়ানো হয় তাহলে সব ক্ষেত্রেই যেরকম বাড়ানো হবে শিল্প খাতেও সেরকমই বাড়ানো হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাজীব হায়দার। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি রফতানি খাত। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রপ্তানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে 2247 মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রফতানি খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজল জানাচ্ছেন বিস্তারিত। বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চিংড়ি রফতানি খাত। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতর FIQC এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে 11,318 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 2,247 মেট্রিক টন বেশি। টাকার অঙ্কে রফতানির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। তবে বিষয়টি এখনো বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইউরোপ আমেরিকাতে আমাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে। কোরিয়া, চায়না একটা নতুন মার্কেট তৈরি হয়েছে। কোয়ালিটি পণ্যটা না দিলে আমি তো আবার এই বাজার হারায় ফেলবো। আমেরিকার মার্কেটে আমাদের তেমন কোনো মাছ চায় না। এই জায়গাটাও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেতে পারি। রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। এজন্য চাষিদের আর্থিক প্রণোদনা সহ আলাদা চিংড়ি জোন তৈরির দাবি তাদের। আর মৎস্য বিভাগ বলছে রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করে দেওয়া হোক। খুলনায় আর একটা কক্সবাজার, চিংড়ি হবে, সাদা মাছ হবে, সরকার নিরাপত্তা রাখবে, ইলেকট্রিসিটি রাখবে, রোডের ব্যবস্থা রাখবে, তাহলে সেখানে ফরেন ইনভেস্টর আসবে। উচ্চ ফলনশীল জাত চিংড়ির ভেনামি, এটার অনুমোদন সরকার দিয়েছে। পোনা উৎপাদনের পারমিশন দিয়েছে হ্যাচারির। সাথে সাথে এর খাবার তৈরিও যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসতে চায় ফিড ইন্ডাস্ট্রি করতে, সেই পারমিশনও কিন্তু সরকার দিয়ে রাখছে। চিংড়ি জোন ঘোষণা করা যায় তাহলে আমাদের চাষের জায়গাগুলোতে সরকারি পলিসি নিতেও সুবিধা। মৎস্য বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় 25,530 মেট্রিক টন। ক্রমাগত কমে সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল 15,450 মেট্রিক টন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় বিলোনিয়া স্থলবন্দর অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখার কথা থাকলেও তেমন একটা আলোর মুখ দেখেনি। এই মুহূর্তে বিলোনিয়া স্থলবন্দরে আছেন সহকর্মী আতিয়ার সজল। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। সজল, ফেনীর যে সীমান্তবর্তী উপজেলা পরশুরামের যে স্থলবন্দরটি রয়েছে তার নাম হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর। সেই বিলোনিয়া স্থলবন্দরটি আসলে যে প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রত্যাশা আসলে কিছুই দেখা মিলছে না। এবং আপনাকে যদি বলি, এটা একটি একমুখী এবং ভারতের স্বার্থ রক্ষার একটি মাধ্যম হিসাবে এখন চলমান রয়েছে। এখানে একমুখী বাণিজ্য চলছে। আর যদি বলি, যখন আমরা কথা বলেছিলাম শুল্ক বিভাগের সাথে, তারা যেটি বলছেন যে বাংলাদেশ থেকে কোনো যাত্রী
একদম যাওয়া প্রায় বন্ধের পথে, যেহেতু ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারতের পক্ষ থেকে, তাই তেমন লোকজন যাচ্ছে না। তবে ভারতের পক্ষে বা ভারতীয় কিছু নাগরিক প্রতিদিন 4-5 জন করে আসছে। আর যদি বলি এখানে একমুখী বাণিজ্য চলছে, কোনো রপ্তানি এখান থেকে শুধুমাত্র সিমেন্ট বা বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রপ্তানি হচ্ছে এবং কোনো ধরনের পণ্য ভারত থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে এখন আমদানি হচ্ছে না। এবং আপনাকে যদি বলি যে স্থলবন্দর কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এখান থেকে গত ডিসেম্বর মাসে 9,413 মেট্রিক টন সিমেন্ট রপ্তানি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, যার বাজার মূল্য হচ্ছে 8,91,00,000 টাকা, 29,550 টাকা এবং সমমূল্যের যে ডলারে রপ্তানি হয়েছে। এবং কোনো ধরনের আমদানি কিন্তু এই বন্দর দিয়ে আপাতত হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। আপনাকে যদি বলি 2019 সালে বন্দরের যে 2008 সালে বিলোনিয়া স্থলবন্দর চালু হয়, কিন্তু চালু হওয়ার পর থেকে আমদানি ও রপ্তানি স্বাভাবিক থাকলেও 2019 সালে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হলো বিএসএফের কাজে কিন্তু বাধা দেয় এবং যার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত হওয়ার কারণে তারা যে কমিটমেন্ট দিয়েছিল এখানে কোনো বাধা দেবে না, কিন্তু বাংলাদেশ অংশে বেশ কিছু স্থাপনা নির্মাণের পরে তারা কিন্তু বাধা দিয়ে আটকে দেয় এবং সেই অংশে প্রায় 13 বছরে কিন্তু এর মুখ দেখেনি। 10 লাখ লোকের প্রতি বছর পর্যটন, শিক্ষা, সেবা নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে যে অনেকগুলো পণ্য ছিল যে রপ্তানি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, পাথর, কয়লা, সিমেন্ট, ইট, বালি, চিনি, ভুট্টা, গম, মসুর ডাল, এগুলো কিন্তু আসার কথা ছিল কিন্তু আসেনি। এবং এখান থেকে কিন্তু সব মিলে এই যে স্থলবন্দরটি কিন্তু ভারতের স্বার্থেই ব্যবহার হচ্ছে। এই স্থলবন্দরে যে বাংলাদেশে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে তা কিন্তু বাংলাদেশের কোনো স্বার্থে আসছে না বলে স্থানীয়রা বারবার এটা অভিযোগ করে আসছে এবং তারা চান দ্বিমুখী বাণিজ্য চালু হোক, সত্যিকারের যে উদ্দেশ্যে এটি যাত্রা শুরু করেছিল তার জন্য বাস্তবায়ন হয়। এই ছিল আমার কাছে স্থলবন্দরের সবশেষ। ফেনী থেকে সহকর্মী আতিয়ার সজল। 17.5 বছর কারাভোগের পর মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, প্রায় 17 বছর পর যে বিএনপির যিনি আসলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু আসলে আজকে মুক্তি পাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুর 2টা নাগাদ কিন্তু আসলে তার মুক্তি পাবার কথা রয়েছে। আসলে গেল মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত যেই 10 ট্রাক অস্ত্র চোরাচালান যে ঘটনা, সেই ঘটনার যে অস্ত্র আইনে করা পৃথক মামলায় যে যাবজ্জীবন কারাদণ্ড দায় থেকে তিনি কিন্তু আসলে খালাস পেয়েছেন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে কিন্তু বাবরের বিরুদ্ধে করা আসলে সব যে মামলা, সেই মামলা থেকে তিনি আসলে খালাস পান এবং ফলে বাবরের কিন্তু আসলে কারামুক্তিতে তেমন কোনো বাধা নেই। এবং যেমনটা বলা হয়েছে বিএনপি নেতা এই যে তিনি কিন্তু আজকে দুপুর নাগাদই কিন্তু তিনি আসলে বের হবেন, এমনটাই আসলে কারা অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে আদেশের কপি পাওয়ার পরপরই কারাগার থেকে আসলে তিনি মুক্তি পাবেন। 1টা নাগাদও কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। আমি যদি আরেকটু বলি যে 2007 সালের 28শে মে কিন্তু লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে আটক হয়েছিলেন। পরে কিন্তু বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত 5 বছরে 5 আগস্ট যে গত বছরের 5 আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এসব যখন আসলে গেল সরকার, অর্থাৎ আওয়ামী শাসিত যে সরকার ছিল সে সরকার পতন হয়। এরপরে কিন্তু মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পেতে শুরু করেন বাবর। এর মধ্যে গেল 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং গেল 1 ডিসেম্বর আসলে 21শে আগস্ট যে গ্রেনেড হামলার মামলা থেকে তিনি আসলে খালাস পান। এছাড়া 21 আগস্টেও কিন্তু বাবরার যে মৃত্যুদণ্ডের মামলা ছিল সেইটা থেকেও কিন্তু তিনি আসলে মুক্তি পান। এবং আমরা যেমনটা দেখেছি যে এখানে যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এর মধ্যে তাকে বরণ করার জন্য উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে যে উৎফুল্লতা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল কারাগার প্রাঙ্গণ থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আল আমিন তুষার, কেরানীগঞ্জ থেকে। এবারে জানবো পুঁজি বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসিতে সূচকের ওঠানামা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। আমরা ডিএসসি ওয়েবসাইটে যেটি দেখছি, শুরুতেই ডিএসসি প্রধান সূচক যেটি সেটি 5145 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি সরিয়া সূচক বা ডিএসসি এস ইন্ডেক্স সেটি আসলে 1157 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস 30 ইন্ডেক্স বা বাছাই সূচক যেটি সেটি
95 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত 128 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে শেয়ার বাজারে। এবং আমরা যদি ডিএসসি ব্রড ইন্ডেক্স একটু দেখি, যে সকাল 10টা থেকে লেনদেন শুরু হয় শেয়ার বাজারের, এবং তখন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শুরু হয়েছে, কিন্তু 10:30টার দিকে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিছুটা নিম্নমুখী প্রবণতা, এবং এরপর কিন্তু কিছুটা উঠেছিল। আবার 11টার পরে যে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে একেবারে একটু নিম্নমুখী এবং মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকে শেয়ারের লেনদেন হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন একটু দেখতে চাইব এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার বাজারগুলোর মধ্যে সবার উপরে কারা অবস্থান করছে। সেন্ট্রাল ফার্মা সেটি অবস্থান করছে সবশেষ দরে, যে এই মুহূর্তে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার 11 টাকা 60 পয়সায়, সর্বোচ্চ বিক্রি হয়েছে 12 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন 11 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে সেন্ট্রাল ফার্মার প্রতিটি শেয়ার। এবং ওরিয়ন ইনফিউশনের প্রতিটি শেয়ার 390 টাকা 70 পয়সায় এখন বিক্রি হচ্ছে, এবং সর্বোচ্চ 396 টাকায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 381 টাকা 40 পয়সায় বিক্রি হয়েছে। এবং খুলনা প্রিন্টিং লিমিটেড যেটি রয়েছে, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সেটির প্রতিটি শেয়ার 18 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এবং সর্বোচ্চ 20 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 18 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। ফাইন ফুডস 4 নম্বরে অবস্থান করছে, এবং এটির শেয়ার প্রতিটি শেয়ার 222 টাকা 80 পয়সায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এবং 229 টাকা 50 পয়সায় সর্বোচ্চ বিক্রি হয়েছে এবং 217 টাকা 60 পয়সায় সর্বনিম্ন বিক্রি হয়েছে। তো এই ছিল আমার কাছে শেয়ার বাজারের ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। দুটি বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, বিমানবন্দর নির্মাণ সহ খুলনা অঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প। এতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সহ এ অঞ্চলের সম্ভাবনাগুলো দেখছে না আলোর মুখ। বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগও। প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। প্রশাসন বলছে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আরংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। তবে সে প্রস্তাবনা এখনও লাল ফিতায় বন্দী। যখন সরকারি আদেশ জারি হওয়ার অপেক্ষায় ছিল, সেই পর্যায়ে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়। সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। ভাড়া করা অস্থায়ী ভবনে অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এটি আশা করা যায় যে দ্রুতই এটি পাশ হলে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে পারবে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক। প্রস্তাবনায় আটকে যশোর মোংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এতে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলের কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি। এটাকে যদি আরো দ্রুত এবং গতিশীল করা না যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না এবং কর্মসংস্থানও কিন্তু এখানে তৈরি হবে না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। এই প্রকল্পগুলি বাস্তবায়নে বর্তমান সরকারও যে কোনো যদি মডিফিকেশন দরকার হয়, মডিফিকেশন করে যাতে
জনগণের আর্থসামাজিক উন্নয়ন হয় এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 2023-24 অর্থবছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে। পদ্মা সেতু, মোংলা বন্দরের সাথে রেল সংযোগ সহ সহজ যোগাযোগ মাধ্যমের কারণে দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চলতি মৌসুমে পঞ্চগড়ে 1,45,00,000 চা উৎপাদন হয়েছে। এদিকে নতুন পাতা সংগ্রহে আজ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চা পাতা সংগ্রহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাব তার কাছে। দেখুন, সিলেটের পর কিন্তু চায়ের রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে সমতলের চা তথা পঞ্চগড়ের চা। আমরা দেখেছি যে 2000 সালে এই জেলায় চা শুরু হলেও কিন্তু প্রায় 10,000 একর জমিতে এই চা সম্প্রসারণ হয়। আমরা জেনেছি যে এই জেলায় সমতলের চা নিয়ে নানা পরিকল্পনা থাকলেও কিন্তু বিগত কয়েক বছর নাগাদ কিন্তু আমরা দেখেছি সমতলের চা নিয়ে নানা কাণ্ড ঘটে গেছে। এ জেলায় কিন্তু চায়ের ন্যায্য মূল্য না পাওয়ার একটা অভিযোগ ছিল চাষিদের, এবং চায়ের মান খারাপ হওয়ায় কিন্তু চা নিচ্ছিল না এরকম একটা অভিযোগ ছিল চা ফ্যাক্টরিদের। তবে সকল সমস্যা কেটে গিয়ে কিন্তু বর্তমানে পঞ্চগড়ের চায়ের সংকট যে রয়েছে সেটা কিন্তু নিরসন হয়েছে। আমরা জেনেছি যে আজকে থেকে কিন্তু আগামী 2 মাস কিন্তু চায়ের যে পাতা সংগ্রহ এবং চা ফ্যাক্টরি প্রক্রিয়াজাত কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ থাকবে, কারণ এই 2 মাস কিন্তু পুলিং টাইম হিসেবে ধরা হয়। এই 2 মাস কিন্তু চায়ের গুণগত মান বৃদ্ধি করার জন্য এখানে এই 2 মাস চায়ের গাছের আগাছা পরিষ্কার সহ চায়ের মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তো এই 2 মাস পর কিন্তু পুনরায় এখানে এই জেলায় কিন্তু চায়ের যে বিষয়টি রয়েছে চা সংগ্রহের, সেটি কিন্তু আবারও শুরু হবে। এরপর জানিয়ে রাখি যে আমরা চা বোর্ডের তথ্য মতে জেনেছি যে এই জেলায় কিন্তু চলতি চা মৌসুমে কিন্তু 1,46,00,000 চা উৎপাদন হয়েছে, এবং গত মৌসুমে যে চা উৎপাদন হয়েছিল তার থেকে কিন্তু প্রায় 45 লাখ চা কিন্তু কম উৎপাদন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলায় একটি চা শিল্পকে গতিশীল করতে কিন্তু একটি টি সফটওয়্যার নামে মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে আমরা জেনেছি যে গত 14 দিনের একটি হিসেবে প্রতিদিন গড়ে 53,604 কেজি চা পঞ্চগড় থেকে নিলামে পাঠানো হচ্ছে। তো সার্বিক বিষয় বলা যায় যে পঞ্চগড়ের চা কিন্তু বর্তমান যে সমস্যা ছিল সেটা কিন্তু নিরসন হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে, কারণ চাষিরা যে সকল বিষয় বলছিল যে চায়ের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিল এবং চা চোরাচালানে বিক্রি হওয়ার যে বিষয়টি ছিল সব নিরসন করে কিন্তু চাটাকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছে প্রশাসন এবং এখানকার চা চাষিরা। তো পঞ্চগড় থেকে এ ছিল চা শিল্প নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার। 50 বছর পূর্তিতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে এসএমসি। শনিবার এক সংবাদ সম্মেলনে এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম বলেন, সংস্থাটি নিজের সাফল্যকে পাথেয় করে আগামী বছরগুলোতেও কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে এসএমসির 50 বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। এ সময় একই সঙ্গে 50-এর উচ্ছ্বাসে একসাথে আগামীতে প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনে দেয়া হয়। বাংলাদেশের শিশু স্বাস্থ্য, প্রসূতি সেবা এইসব ক্ষেত্রে একটা যুগান্তকারী অবদান রেখেছে। এই 50 বছরে এর সাথে সাথে আরও কিছু উল্লেখযোগ্য ক্ষেত্রে এসএমসির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। এটি শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য মাইলফলক নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রযাত্রায় এসএমসি, উন্নয়ন সহযোগী ইউএসআইডি এবং বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের ভবিষ্যৎ পথচলাকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়েছে। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম হওয়ায় কমেছে ডলারের দাম। এতে বুধবার স্বর্ণের দাম আউন্স প্রতি 0.6% বেড়ে $2,694 উঠে যায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনবিসি। এদিকে ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে
বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দাম $2,697 উঠে গেছে, যা গেল এক মাসের মধ্যে সর্বোচ্চ। মার্কিন মূল্যস্ফীতি কমায় এই বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক কম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। তাছাড়া গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল ও হামাস একমত হওয়ায় মূল্যবান এই ধাতুর দামে প্রভাব পড়েছে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের বাজারেও বেড়েছে দাম। এ দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে 1,155 টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,39,433 টাকা, 21 ক্যারেটের 1,33,098 টাকা, 18 ক্যারেটে 1,14,086 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে পড়বে 93,674 টাকায়। এর আগে গত বছর 62 বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এর মধ্যে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার। চীনে উচ্চশিক্ষা শেষে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থী। সে দেশের কর্মমুখী শিক্ষা পদ্ধতি আর হাতে কলমে শিক্ষার ফলে চাকরির বাজারে না ছুটে ব্যবসা আর উদ্ভাবনের প্রতি ঝুঁকছেন অনেকেই। দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। চীন ঘুরে এসে সাদিকুর রহমানের রিপোর্ট। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান। উৎপাদন, রফতানি, বিনিয়োগের পাশাপাশি বিশাল জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার দেশটির অর্থনীতিকে করেছে শক্তিশালী। আন্তর্জাতিক বাণিজ্যের শীর্ষস্থানে থাকা চীনের এই অগ্রগতির পেছনে অন্যতম কারণ সেদেশের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। চীনের বিশ্ববিদ্যালয়গুলো তত্ত্বের পাশাপাশি জোর দেয় হাতে কলমে শেখানোর ওপর। তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে চাকরির বাজারে না ছুটে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হয় সেদেশের অধিকাংশ শিক্ষার্থী। I'm a student now. I'm studying in Shanghai International Studies University. এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিশাল সংখ্যক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা শেষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উদ্যোক্তা হিসেবে। এমনই এক বাংলাদেশি উদ্যোক্তা দম্পতির সাথে কথা হয় সময় সংবাদের। চায়নার সাথে কম্পেয়ার করলে বলবো তারা 100% বাণিজ্য বান্ধব দেশ। শুধুমাত্র এটা একটা সেক্টরের দিক থেকে না, ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে আপনার কমার্শিয়াল সেক্টরগুলি যে ধরনের অর্গানাইজেশন আছে প্রত্যেকটা সেক্টর থেকে হচ্ছে এনকারেজ করা হয়, ইন্সপায়ার করা হয় এবং প্রমোট করার যে ধরনের প্রসিডিউরসগুলি আছে, প্রসেসিংগুলি আছে, সেগুলি ওপেন ডোর সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে কেউ এসে হ্যাসেল হবে না। বর্তমানে বায়ার বিভিন্ন দেশে, চায়না আছে, তুর্কি আছে, আমেরিকা আছে, জাপান আছে, আর অন্যান্য দেশেরও কিছু কিছু বায়ার আছে, বিশেষ করে আরব দেশেরও বেশ কিছু বায়ার আছে আমাদের কাছে। চীনের শিক্ষার মানকে যুক্তরাষ্ট্রের পরই বিবেচনা করা হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকার বিভিন্ন বৃত্তি কর্মসূচি চালু করেছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে। তবে বিশ্ববিদ্যালয়ের খরচ আর ভর্তি পদ্ধতি তুলনামূলক সহজ হওয়ায় চীনে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। প্র্যাকটিক্যাল এডুকেশন নাম্বার 1। আপনি এখানে আসলে নট অনলি একাডেমিক ভাবে আপনি শিক্ষিত হচ্ছেন, আপনি হাতে কলমে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষিত হচ্ছেন, যেটা যখন আপনার পড়াশোনা শেষ করে আপনি চাকরি জীবনে যাবেন তখন কিন্তু আপনার প্রফেশনালিজমের ক্ষেত্রে আপনার কারিগরি ক্ষেত্রটাই বেশি গুরুত্ব পাবে। একটা কর্পোরেট কোম্পানি কিন্তু আপনাকে কারিগরি ক্ষেত্রেই বেশি প্রায়োরিটি দিয়ে দেখবে যে আপনি একজন স্কিলড ওয়ার্কার কি না। তো সেই ক্ষেত্রে চাইনিজ এডুকেশন আপনাকে নট অনলি একাডেমিক্যালি আপনাকে হায়ার করবে, আপনাকে স্কিলফুল হিসেবে তৈরি করবে মার্কেটে। আমাদেরকে সাংহাই গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়, যেটার মাধ্যমে আমাদের ইউনিভার্সিটির যেই অ্যানুয়াল টিউশন ফিসটা আছে এটা সম্পূর্ণ আমাদের কভার আপ হয়ে যায় এবং এটার সাথে আমাদের যেই মেডিকেল একটা ইন্স্যুরেন্স থাকে এটা সম্পূর্ণ আমাদের ভার্সিটি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে। তো এটা অনেক বড় একটা সুবিধা আর কি। তো এখানে এটার মাধ্যমে কি হচ্ছে, আমি আমার সম্পূর্ণ স্টাডি যেই ডিউরেশনটা আছে এটা অনেক সীমিত একটা খরচ দিয়ে আমি এটা শেষ করতে পারতেছি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান দেশের মেধাবীরা। শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগাতে গবেষণায় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অধ্যাপক। বাংলাদেশে যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী, দে নিড দ্য অপরচুনিটি টু গ্রো। যেহেতু দেশ তাকে দিতে পারতেছে না, সেই সেন্স থেকে আমার মনে হয় যে সে যে বিদেশে যাচ্ছে দেশের কোনো সম্পদ তো সে ক্ষতি করতেছে না। প্রায় 50% to 40% এডুকেটেড গ্রাজুয়েট হচ্ছে আনএমপ্লয়েড।
আনএমপ্লয়েড এখানে, আমাদের তার মানে চাকরি নাই। তো এই যে পুশ ফ্যাক্টর যেগুলো আর কি দেশ থেকে চলে যাওয়ার জন্য, এই ফ্যাক্টরগুলো ওই মূলত প্রজেক্টে অনেকগুলো ফাইন্ডিংস বের হয়ে আসছে ওখান থেকে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, সাংহাই, চীন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে আতঙ্কিত উচ্চ সুদের চাপে থাকা ব্যবসায়ীরা। রফতানিতে ক্ষতির সংখ্যা, উস্কে যাবে মূল্যস্ফীতি, দাম না বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ঘুরে দাঁড়াচ্ছে চিংড়ি রফতানি। বছর ব্যবধানে জুলাই ডিসেম্বরে বেড়েছে 2247 টন। ধারাবাহিকতা রাখতে মানসম্মত উৎপাদন ধরে রাখার তাগিদ। এবং লাল ফিতায় বন্দি উন্নয়ন প্রকল্প দক্ষিণাঞ্চলে খুলছে না সম্ভাবনার দুয়ার। নতুন করে যাচাই বাছাই কমেছে কাজের গতি, দাবি বিভাগীয় কমিশনারের। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।